ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর প্রথমবার বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা। আর সেই সভায় আসবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। বাংলাদেশের ক্রিকেটের আগামী দিনের নিশানা ঠিক করতে যে সিদ্ধান্তগুলো রাখতে পারে। সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই। আপনি ভালো খেললে প্রশংসা পাবেন, খারাপ খেললে আপনার ক্রিটিসাইজ শুনতে হবে, তো এটা ইউজ টু। আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব এবং তামিমকে নিয়ে মুখ খুলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে নিয়ে যে সকল সিদ্ধান্তগুলো আসতে চলেছে, অন্যদিকে এবার তামিম ইকবালের বোর্ডে আসাকে কেন্দ্র করে এবং সেই সাথে তামিম ইকবালের ভবিষ্যৎকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বিসিবি এই কর্মকর্তা। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি মিটিং ডেকে এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আসতেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই তবে কি শেষ পর্যন্ত তামিম ইকবালকে ফিরিয়ে আবারও নতুন করে শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। না, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই। আপনি ভালো খেললে প্রশংসা পাবেন, খারাপ খেললে আপনার ক্রিটিসাইজ শুনতে হবে, তো এটা ইউজ টু। আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। না, সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত 2 বছরের পারফরমেন্স যদি বলেন, কারণ কোয়ালিটি প্লেয়ার ছাড়া আপনার একটা দলে একটা দেশে কিন্তু 14-15 বছর খেলা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, কারণ এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। ও মুশফিক অনেকে আছে। সাকিবের পারফরমেন্স নিয়ে কোনো কোশ্চেন নেই, কিন্তু তার যে পারিপার্শ্বিক বিষয় নিয়ে অনেক কথা উঠেছে, এবং এই টেস্টের আগে তার ক্যারিয়ার নিয়েও একটা করা হয়েছিল যে একটা কেস হয়েছে তার নামে, তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, এই ধরনের কিছু প্রশ্ন ছিল। সেকেন্ড টেস্টের আগে যেটা একটা হবে, এই ব্যাপারে কিন্তু বিসিবি কোনো কিছু করেছে কি না, সেটা তো আপনাকে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু আপনার লাস্ট সময় সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, বাট আইনি কোনো নোটিশ পাওয়ার পর উনি বলেছেন, বাট এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপর হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নিব। এটা আপনার আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি এটা যাচাই, মানে উনি এটা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা আকরাম ভাই, মানে পারফরমেন্স ওয়াইজ বাংলাদেশের যে অ্যাচিভমেন্টটা এবার টেস্ট ম্যাচে হলো, সাবেক অধিনায়ক হিসেবে এটাকে আপনি রেট করবেন কীভাবে আর কি? আর সেকেন্ড টেস্ট যদি একটু সময়ের ব্যাপার, কিন্তু এটা কতটুকু আপার হ্যান্ডে বাংলাদেশকে রাখছে? না, প্রথমত এটা আমি মনে করি বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ আপনারা জানেন 3টা ফর্মেটের মধ্যে আমরা কিন্তু ওয়ানডেটা আমাদের পারফরমেন্স ভালো, আমাদেরকে ভালো একটা শক্তিশালী দল, বাট ওইভাবে কিন্তু আমরা T20 এবং টেস্টে কিন্তু ওরকম প্রমাণ করতে পারিনি। তো আল্লাহর রহমতে এবার পাকিস্তানে গিয়ে প্রথমবারের মতো পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি, তাও আর পাকিস্তানের মধ্যে, কারণ পাকিস্তান আপনার ওদের হোমে কিন্তু অনেক ভেরি স্ট্রং সাইড, সেটা আপনারা সবাই জানেন। তো সেখানে ফ্রম দ্য বিগিনিং আমরা যেভাবে খেলেছি, স্পেশালি আমরা বোলিংয়ে আমরা ডোমিনেট করছি, আর্লি ওদের উইকেট নিলাম, পরে কিন্তু আমাদের ওপেনাররা খুব ভালো স্টার্ট করেছে, তারপরে আমাদের যে মিডল অর্ডার যারা আছে চমৎকার ব্যাটিং করেছে। সো যারা আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলতো টেস্ট ক্রিকেটে, তো সেটা আমরা একটা প্রমাণ করেছি, এবং আরও আমাদের হাতে সময় আছে। আমরা নেক্সট ম্যাচটাও যদি আল্লাহর মতো ভালো করি, তাহলে সেটা জবাবটা আরও শক্তিশালী হবে। আর ভালো করার সম্ভাবনা আমি মনে করি আমাদের ভালো, যেহেতু মেন্টালি আমরা ভালো আছি। প্রথম ম্যাচটা আমরা জিতলাম, উইকেটটাও অনেকটাই কিন্তু এই উইকেটটা আমাদের বাংলাদেশের উইকেটের মতো। সো এই পারফরমেন্স যদি আমরা ধরে রাখতে পারি, তো ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচও জিতার আশা করছি আল্লাহর রহমতে। আকরাম ভাই, আপনি বোর্ড প্রেসিডেন্টের স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলছিলেন, আপনারাও সেটা নিশ্চয়ই চান। আকরাম খান তো একদিনে হয়নি বাংলাদেশে ছিলেন, কিন্তু আগের বোর্ডের অনেক সমালোচনা আছে। আপনি সি কমিটির ফ্যাসিলিটিসের চেয়ারম্যান ছিলেন, আপনার দৃষ্টিতে আপনি একটু বলবেন, যেহেতু ছেলেরা এখন আমাদের সাহস দিয়েছে কথা বলার জন্য, আপনার দৃষ্টিতে একমত, মানে এমন কিছু কি ঘটেছিল গতবার ফ্যাসিলিটিস ইভেন্টে আপনি করতে চেয়েছিলেন, করতে পারেননি, যেটা বলতে চান এখন জাতির কাছে? না, যেহেতু আমরা আপনার এই বোর্ড আসার পর আমাদের একটা জরুরি মিটিং হয়েছে, তারপর আর কোনো মিটিং হয়নি, বাট আপনার কিছুদিন যাক, তারপর ডেফিনেটলি এই কথা আমরা বলবো। বাট এখন আমি মনে করি টু আর্লি, আমার কিছুদিন সময় দেন, আমরা 2-একটা মিটিং করি, আমরা সব কিছু আলাপ আলোচনা করে এটা জানা যাবে। আর যেটা হলো যে আগের কোনো কথা, সেটা আমি বলছি পরে করবো, এবং সবসময় আমরা চেষ্টা করেছি যে আপনার বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে এগিয়ে নিয়ে যায়,
এবং ইনশাল্লাহ এখন যেহেতু বাংলাদেশের প্রথম কোনো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন, তো আমি একটা কথা বলতে চাই যে ডেফিনেটলি আপনার প্লেয়ারদের অনেক সুযোগ সুবিধা, যেটা হয়তো আগে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে, বাট এবার সেই সমস্যাটা হবে না এবং ইনশাল্লাহ ওরা ফলো পাবে। আগে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে? সেটা আমি পরে আপনাদেরকে বলছি, আমার একটু সময় দেন। যে এই বোর্ডের সব থেকে বেশি সমালোচনা হয়, অনেকে প্রমাণিত বা এমনি পারসেপশন থেকে বলে, সেটা ইসমাইল হাজার মল্লিক, তাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা আছে। আপনার সঙ্গে কি ইসমাইল হাজার মল্লিকের কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে? আমি সেটা কিন্তু আপনার বোর্ডের বাইরে, সেটা কিন্তু আপনার আমার মনে হয় না যে আমি আগে শুরুতে বলেছি আপনি ক্রিকেটিংয়ের যদি কোনো ইয়ে থাকে, বাট সেটা তো হইতেই পারে আপনার সেটা নিয়ে, বা ক্রিকেট বোর্ডে যেন কোনো কিছু এফেক্ট না হয়, সেগুলো কিন্তু সবসময়। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর প্রথমবার বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা, আর সেই সভায় আসবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। বাংলাদেশের ক্রিকেটের আগামী দিনের নিশানা ঠিক করতে যে সিদ্ধান্তগুলো রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ে এসেছে পরিবর্তন। সরকার পতনের পর থেকে লাপাত্তা থাকা নাজমুল হাসান পাপন পদত্যাগের পর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ফারুক আহমেদের সাথে বোর্ড পরিচালক হিসেবে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিমকে। ফাহিম ও ফারুককে জায়গা করে দিতে গিয়ে পর্ষদ থেকে বাদ পড়েছে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির নাম। দুজনেই আবার ছিলেন বিসিবির দুটি কমিটির প্রধান। তার মধ্যে জালাল ইউনুস সামলাতেন অনেক গুরুত্বপূর্ণ বিভাগ, ক্রিকেট অপারেশনস। এদিকে অনেক বোর্ড পরিচালক এখন নিষ্ক্রিয় থাকায় অনেকটা থমকে আছে বোর্ডের কাজ, থমকে আছে অনেক গুরুত্বপূর্ণ বিভাগের কার্যক্রম। বোর্ডের তথা দেশের ক্রিকেটে গতিশীলতা আনতে এবার প্রত্যেকটি বিভাগে দায়িত্বশীল কেউ না কেউ থাকছেন, এ বিষয়টি নিশ্চিত করতে যাচ্ছে বিসিবি। যেসব বিভাগের প্রধানের পদ ফাঁকা কিংবা নিষ্ক্রিয়, সেখানে নতুন করে কেউ না কেউ তো দায়িত্ব পাবেনই, রদবদল আসতে পারে পুরনো কমিটিগুলোতেও। সবচেয়ে বেশি মাতামাতি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যানের পদ নিয়ে। গুরুত্বপূর্ণ এই দায়িত্বসহ বিসিবির বিভিন্ন কমিটির প্রধান কারা থাকছেন বা কারা হবেন তাই নির্ধারিত হবে বিসিবির গুরুত্বপূর্ণ এই বোর্ড সভায়। দেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র বিসিবির সভাপতি ফারুক আহমেদ, যিনি নিজেও খেলেছেন আন্তর্জাতিক অঙ্গনে। ইতিহাস গড়া এই বোর্ড পরিচালকের অধীনে বিসিবির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে 29। আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বেশ কিছু সমাধান হতে চলেছে এবং সেই সাথে বেশ কিছু বিষয় নিয়ে এবার আলোচনায় বসতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা, দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু তাড়াহুড়া করে যাচ্ছেন এবং সেই সাথে এই সকল বিষয়গুলো সমাধান করতে চাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এবার সাকিব আল হাসানের উপর মামলা শেষ হতে চলেছে এবং সেই সাথে তামিম ইকবালও একসাথে কি ফিরতে যাচ্ছেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।